এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নৈরতা, এটা শুধু তোমার মনের দুর্বলতা। যত দ্রুত সম্ভব এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, দ্রুত নিজেকে ফিরে পেতে হবে। আজকেই এই চ্যাপ্টার ক্লোজ করে আসবে। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্ট্রং। তুমি জুনাইনা শামস নৈরতা, প্রিয়রের জুলিয়ট নও। রক্তিম আয়শার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য ধানমন্ডি ক্লাব বুকিং দেওয়া হয়েছে। সন্ধ্যা 7টা। আয়শা পার্লার থেকে এসে অপেক্ষা করছে, ছেলেপক্ষ এখনো এসে পৌঁছায়নি। আয়শার পরনে বেবি পিঙ্ক মসলিন শাড়ি, গলায় কানে হাতে হীরার সিম্পল ডিজাইনের জরুয়ার গহনা। আয়শার গোলগোল চেহারাটা দেখতে খুব সুন্দর লাগছে। আয়শার বাবাকে দেখা যাচ্ছে ক্লাবের প্রবেশমুখে দাঁড়িয়েছে। কাজিন মামা চাচারাও সেখানে ভিড় করেছে। গুঞ্জন উঠেছে ছেলে পক্ষ চলে এসেছে। রক্তিম গাড়ি থেকে নেমে ক্লাবের দিকে তাকালো। সাদা লাইটিং দিয়ে সাজানো প্রবেশপথ পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আয়শার বাবা আত্মীয়রা এসে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। রক্তিম এলোরা থেকে কেনা ক্রিম রঙা পাঞ্জাবি পরেছে। আয়শাদের পক্ষ থেকে স্যুট পাঠিয়েছিল, কিন্তু সে পরেনি। রক্তিমকে নিয়ে আয়শার পাশে বসানো হয়েছে। আয়শা রক্তিমকে দেখে হাসলো। বিনিময়ে এসে মুচকি হাসি উপহার দিল। চারপাশে তাকে একটু অবাক হয়েছে, কারণ ক্লাবে এই মুহূর্তে অনেক অতিথির সমাগম। ক্লাবটাকে সাজানো হয়েছে নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে। পুরো ক্লাব ঘর সিসি ক্যামেরায় ঘেরা। ক্যামেরাম্যান হায়ার করা হয়েছে ঢাকার নাম্বার 1 ফটোগ্রাফার প্রতিষ্ঠানকে। রক্তিমের বন্ধুরা এসে বসেছে দুটো টেবিল দখল করে। রানিয়া তার বান্ধবী ও সমবয়সী কাজিনদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আয়শার পরিবারের পক্ষে আগত অতিথিরা এসে দেখা করে যাচ্ছে হবু বরের সঙ্গে। রক্তিম অবাক হলো, এরা এত ধনী পরিবার সে জানতো না। আসলে জানার প্রয়োজন মনে করেনি। ভেবেছে তার পরিবারের সমতুল্যই হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের তুলনায় আয়শার পরিবারের আর্থিক অবস্থা শিল্পপতির চেয়ে কম নয়। ফটোগ্রাফারের ক্যামেরায় ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছে, আর অভ্যাগত অতিথিরা এসে হবু বর কনের সঙ্গে ছবি তুলছে। তার চেহারাটা গম্ভীর হয়ে রইল। ফটোগ্রাফার কয়েকবার হাসতে বলে ক্ষান্ত দিয়েছে। রাতে 8:30টায় আশা আর নরিতা এসে ঢুকলো। রক্তিমের চোখ তখনই স্থির হলো লাল সালোয়ার কামিজ পরা লম্বা ফর্সা বেবি ফেসের মিষ্টি চেহারাটার উপর। রেজওয়ানের সঙ্গে দেখা করে নরিতা পেছনের সারিতে চেয়ারে গিয়ে বসলো। বসে এক দৃষ্টিতে চেয়ে রইল রক্তিম আয়শার দিকে। আসলে জুটি তো উপরওয়ালা বানিয়ে পাঠায়, এজন্যই রক্তিমের পাশে আয়শাকে ঠিক যেন রাজেন্দ্রা রানীর মতোই লাগছে। রানিয়া এসে টানাটানি করে গেল ছবি তোলার জন্য, কিন্তু সে তার জায়গা থেকে এক চুলও নড়েনি। শরীর খারাপের অজুহাতে বসে আছে। আজ কেমন যেন মনের মধ্যে জেদ কাজ করছে। মনে হচ্ছে কাউকে পরোয়া নেই তার। অবশেষে রানিয়া ক্ষান্ত দিয়ে চলে গেছে রেস্ট নিতে বলে। কিছুক্ষণ পর রেজওয়ানা এসে আশা নরিতাকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে গেলেন। নরিতা টেবিলে বসলেও মাকে বলল তার খেতে ইচ্ছে করছে না, শরীর খারাপ লাগছে। আশা দেখলেও মেয়ের চোখ মুখ লাল হয়ে আসছে। বলল, ঠিক আছে, তুই গিয়ে বস, আমি অল্প খেয়ে চলে আসব। তাড়াহুড়ো করতে হবে না, তুমি খেয়ে এসো, আমি বসছি। 1000 অতিথির আয়োজন করা হয়েছে, যার অধিকাংশই আয়শার বাবার পক্ষের। অতিথিরা আসছে, খেয়ে বরকনের সঙ্গে দেখা করে চলে যাচ্ছে। দুপক্ষের কাছে আত্মীয় বন্ধুরা রয়ে গেছে। আশা এসে মেয়ের পাশে বসে জিজ্ঞেস করলো, তোর কি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসবে মনে হয়। চল, বরকনের সঙ্গে দেখা করে চলে যাই। রিতা চেয়ারে মাথা এলিয়ে দূরে ওই স্টেজে বসে থাকা তার মাসলম্যানের দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আছি এখানে। নরিতার মুখের দিকে তাকিয়ে জোরাজোরি করল না। আশা উঠে রেজওয়ানার কাছে বিদায় নিতে গেল। এদিকে আংটির ট্রে নিয়ে আয়শার কাজিনরা স্টেজে উঠে এসেছে। রানিয়া রেজওয়ানাকে ডেকে নিয়ে গেল। আয়শার মা চাচিরা কাচের কারুকাজ করা আয়নার উপর দুটি স্টিলের বক্সে হীরার আংটি দুটো বিকিরণ ছড়াচ্ছে। রক্তিম তাকালো আংটির দিকে। হীরার আংটি দুটো যেন ঝলমলে উঠে তাকে নীরবে ভৎসনা দিচ্ছে। চোখ তুলে তাকিয়ে অতিথিদের ভিড়ে কাউকে খুঁজলো এবং পেয়েও গেল। নরিতা দরজার কাছে দাঁড়িয়ে একবারই তার দিকেই ফিরে তাকালো। বেদনার্ত চোখ দুটো ফিরিয়ে নিয়ে পা বাড়ালো প্রস্থান করতে। রক্তিমের বুকের ভেতর হৃৎপিণ্ড যেন কেউ খামচে ধরেছে। মনে হচ্ছে নরিতা এখান থেকে চলে গেলে আর কখনো ওকে দেখতে পাবে না। মন বলছে এই মেয়েটাকে আজ এভাবে যেতে দেওয়া ঠিক হবে না।
নরিতাকে তার মনের অব্যক্ত কথা জানানো হয়নি। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কারো নামের সঙ্গে জুড়ে যাওয়া সঠিক কাজ নয়। এই অন্তিম মুহূর্তে তার কেন শুভ বুদ্ধির উদয় হলো? আরও আগে কেন বুঝতে পারল না? ভুলকে এখনই ঠিক করতে হবে। রক্তিম উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে নরিতাকে ডাকলো। নৈরিতা, নৈরিতা দাঁড়াও। হল রুমে উপস্থিত সকলে অবাক হয়ে দেখলো যারা এঙ্গেজমেন্টে তারা এসেছে সে ছেলেটা জাম্প দিয়ে স্টেজ থেকে নেমে দৌড়ে যাচ্ছে এক্সিট ডোরের দিকে। রক্তিম দৌড়ে গিয়ে নরিতার হাত টেনে ধরলো পেছন থেকে। নরিতা চোখ বড় বড় করে ফিরে তাকিয়েছে। রক্তিম হাঁপাচ্ছে, মুখে কিছু বলল না, শুধু স্টেজ থেকে নামার সময় ট্রে থেকে তুলে আনা রিংটা নরিতার আঙ্গুলে পরিয়ে আংটির উপর আলতো চুমু এঁকে দিল। অনেক রিজভি সহ অন্য বন্ধুরা মুখে শীষ বাজিয়ে হাততালি দিল। রক্তিম, রক্তিম, রক্তিম। মুন্নি পেছন থেকে ধাক্কা দিল। রক্তিম চমকে উঠে ঘোলাটে চোখে মুন্নির দিকে তাকিয়েছে। মুন্নি রক্তিমের অস্থির চাহনিতে আটকে উঠল। কি হয়েছে রক্তিম? আয়েশার আম্মু তোর হাতে আংটি পরাবে, হাতটা বাড়িয়ে দে। রক্তিম তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে পুরো হল রুমে উপস্থিত সকলের দিকে অস্থির পায়চারি করে এক্সিট ডোরের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। নেই, চলে গেছে। এতক্ষণ তবে সে কল্পনার অবাস্তব জগতে ছিল। চঞ্চল চোখের তারা ঘুরে গেল আংটি রাখা ট্রের উপর। হয়তো আংটির বক্স দুটো কাচের ট্রের উপর সাজিয়ে রাখা। বক্সের চারপাশে সাদা মুক্ত ছড়িয়ে আছে। শুভ্র মুক্তগুলো দেখে সে মনে মনে ভাবল, আসলে কল্পনার অলিক জগতে মানুষ অনেক কিছুই করতে পারে যা বাস্তবে পারা যায় না। যেমন সে কখনো এই মেয়েটার সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারেনি, অথবা ভবিষ্যতেও পারবে না। কেন পারেনি সে প্রশ্নের উত্তরও তার জানা নেই। শুধু জানে মেয়েটা তার ভাবনায় আসে, প্রজাপতি হয়ে তাকে আলতো ছুঁয়ে যায়। রেজওয়ানা ছেলের অস্বাভাবিক চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে উঠে এলেন। রক্তিম, কি হয়েছে? হঠাৎ এমন ঘেমে উঠছিস কেন? আশার চোখে উৎকণ্ঠা। স্টেজে থাকা মহিলাদের মধ্যে গুনগুন শুরু হলো। স্টেজের সামনের সারিতে সোফায় বসে থাকা বরকনের বাবা চাচারা এতক্ষণ নিজেদের মধ্যে খুশ গল্পে মশগুল ছিল। এখন সবাই সোজা হয়ে বসলো, ঘটনাকেই বোঝার চেষ্টা করলো। ডিসেম্বরের কনকনে শীতেও রক্তিম ঘামছে। কপালের ঘামের কণা চিকচিক করছে। কানের পাশ বেয়ে জলের চিকন ধারা নেমে গেছে। ঘাড়ের চুলের গোড়ায় ঘাম জমেছে। অনেক পাভেল রিজভি সহ বাকি বন্ধুরা স্টেজের সামনে দাঁড়িয়েছিল বন্ধুর জীবনের স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে। সকলের চেহারায় আনন্দের ছাপ হঠাৎই উৎকণ্ঠায় রূপ নিয়েছে। শুধু রক্তিমের মুখটা থমথমে হয়ে আছে। রানিয়া পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুই এত ঘামছিস কেন? শরীর খারাপ লাগছে? মনের বুকের ভেতর খচ করে উঠল। এই ছেলে আবার এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার তালে আছে না তো? মেয়েটাকে কে দাওয়াত করেছিল আজকের এই পবিত্র দিনে? ভালোই ভালোই আংটি বদল হয়ে যাক, পরে তিনি খবর করে নেবেন কাজটা কে করেছে। রক্তিম বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এক্সকিউজ মি। বলে স্টেজ থেকে নেমে এলো। রক্তিমের সঙ্গে অনেকও দূরে গেল। ওয়াশরুমে ঢুকে ট্যাপ ছেড়ে মাথাটা নিচে দিয়ে রাখলো। ট্যাপের ঠান্ডা পানি মুখে মাথায় ঘাড়ে নামলো। অনেকক্ষণ পর যখন শীত শীত লাগলো তখন মাথা সরিয়ে নিল। ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিল। অনেক চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, অনেক, কি হয়েছে তোর? হঠাৎ করে তোর চোখ মুখ অন্যরকম হয়ে গেল কেন? আসার সময় তো ঠিকই ছিলি। বক্স থেকে কয়েকটা টিস্যু টেনে নিয়ে মুখ গলা ঘাড় মুছলো। এখন ভালো লাগছে। অনেককে বলল, আয়েশার পরিবার এত রিচ আমি জানতাম না। জানলে কখনো এই বিয়েতে মত দিতাম না। কেন, তুই কি না জেনেই বিয়েতে মত দিয়েছিস? আমি ভেবেছি ফুপি যখন পছন্দ করেছে তখন নিশ্চয়ই আমাদের সঙ্গে মানানসই পরিবারের মেয়েই পছন্দ করেছে। রিচ হওয়া কোনো অন্যায় নয় নিশ্চয়। তাছাড়া তোরা কম কিসের? তুই নিজে যথেষ্ট ক্যাপাবল। ঢাকা শহরে নিজেদের বাড়ি আছে, ভালো জব আছে, আঙ্কেলের নিজের ব্যবসা। আর কি লাগে ধনী হতে? অযথাই বেশি ভাবছিস। চল, সবাই অপেক্ষা করছে। আমাদের অনেক কিছু থাকলেও আয়েশার পরিবারের মতো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করার কোনো খায়েশ ছিল না। আমি বউ নিয়ে আমার পরিবারের সঙ্গেই থাকতে চাই, আলাদা সংসার করার পরিকল্পনা নেই। আয়েশা কি বলেছে? সে আলাদা থাকতে চায়? রক্তিম সে প্রশ্নের উত্তর দিল না। বলল, আমি এঙ্গেজমেন্ট করব না অনিক, প্লিজ আমাকে বের হওয়ার ব্যবস্থা করে দে, আমার দম বন্ধ লাগছে। এমন সময় হুড়মুড় করে মুন্নি এসে ঢুকলো ওয়াশরুমের পেছনে। শাকিল রানিয়া। শাকিল জিজ্ঞেস করলো, কি ব্যাপার?
এভাবে টেস্ট থেকে নেমে এলে কেন? ওখানে মুরব্বীরা বসে আছে আর তুমি ওনাদের অসম্মান করে চলে এলে। বিষয়টা তারা ভালোভাবে নেয়নি। মুন্নি রক্তিমের হাত চেপে ধরে বলল, এই তো আমার বাবাটাকে এখন ফ্রেশ লাগছে। চল, আংটি পরানো হয়ে গেলে ডিনার করবি। আয়েশার বাবা মায়ের সঙ্গে বসে একসাথে খাবি। এখন থেকে আয়েশার পরিবার তোর নিজের পরিবার। ছেলেদের বিয়ের পর স্ত্রীর বাবা মায়ের খেয়াল খুশির নজর রাখতে হয়। রক্তিমকে টানতে টানতে স্টেজে নিয়ে এলো। প্রচণ্ড অনিচ্ছায় মুখে মেকি হাসি ঝুলিয়ে সে এঙ্গেজমেন্ট নামক নাটকের সমাপ্তি টানতে বসলো। একটা রিবনের ভেতর রিং দুটো ঢুকিয়ে দুপাশে আয়েশা রক্তিমের মা বসলেন। আয়েশার হাতে রেজওয়ানা আংটি পরিয়ে দিলেন, রক্তিমের হাতে আয়েশার মা আংটি পরালেন। সর্বশেষে মুন্নি এসে সামনে দাঁড়িয়ে রিবনের ফিতে কেটে দিয়ে হাত তালি দিল। উপস্থিত সকলেই হাতে দিয়ে হবু বর কনের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। রক্তিম থমথমে গম্ভীর মুখে বসে রইল। ফটোগ্রাফারের ক্যামেরায় অসংখ্য ছবি তোলার পর তাদের ডিনারে বসানো হয়। দুপক্ষের কাছের কয়েকজন আত্মীয় ছাড়া সবার খাওয়া দাওয়া আগেই শেষ হয়েছে। রক্তিমের বাবা মা শাকিল মুন্নি দম্পতি আয়েশার বাবা মা চাচা মামাদের নিয়ে একসঙ্গে বড় টেবিলে খেতে বসেছে। ক্যামেরাম্যানের অনুরোধে চরম অনিচ্ছা নিয়ে আয়েশার মুখে এক লোকমা খাবার তুলে দিতে হলো। নিজে কিছু খেতে পারলো না, বা বলা চলে খেতে ইচ্ছে করলো না। উবারের দুপাশের জানালার পাশে বসে দুজন অসমবয়সী নারী নিজের আত্মচিন্তায় মগ্ন। রাতের ঢাকায় চমৎকার আলো, গাড়ির হর্নের কর্কশ শব্দ কিছু যেন তাদের ভাবনা থেকে সরাতে পারছে না। দুজনে নীরবে অপেক্ষা করছে কত দ্রুত বাসায় পৌঁছাবে। রক্তিমের এঙ্গেজমেন্টে নিজের চোখে দেখার সাহস হয়নি নরিতার। তার আগে সে বেরিয়ে এসেছে ক্লাব থেকে। নোভার কথা মতো স্বাভাবিক সে থাকতে পারেনি। মনের দিক থেকে সে সব সময় দুর্বল। এজন্যই আব্বু আম্মু সব সময় তাকে ছোট বাচ্চাদের মতো আগলে রেখেছে। আশা রেজওয়ানের থেকে বিদায় নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়েছে, যার দেখা কখনো পাবে বলে আশা করেনি, যাকে একসময় তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে শুধু একটা স্বীকৃতির আশায়। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হঠাৎই যেন অদৃশ্য হয়ে গেল। কিছু অতীত চাইলেও ভোলা যায় না, কিছু সত্য যা আড়াল করতে চাইলেও সম্মুখে চলে আসে। তবে সে জানে সব সত্যকে আড়ালে লুকিয়ে রাখা যায় না। তবে অনভিপ্রাত নিষ্ঠুর সত্য আড়ালে থেকে যাওয়াই সকলের জন্য মঙ্গল। অতীতের ভয়ঙ্কর স্মৃতি যখন হঠাৎ সামনে এসে দাঁড়ায়, তখন সময় থমকে গিয়ে কিছু নগ্ন ছবি চোখের তারায় ভেসে ওঠে। মনে হয় যেন বহু বছর আগের সে কালো রাত, ভারত মুহূর্ত আবার ফিরে এসেছে। একই গন্ধ, একই শীতলতা, একই অসহায় কাঁপুনি নিয়ে। অসহায় বোবা কান্না যা একসময় হৃদয়ে জমে থাকা নীরব আর্তনাদ হয়েছিল, তা আজ আবারও জেগে উঠেছে। মনে হচ্ছে বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেলেও বদতে তা কখনো ঘুমায়নি, শুধু অপেক্ষায় ছিল ফিরে এসে আত্মাকে আরেকবার ছিন্ন ভিন্ন করে দেওয়ায়। একটা মানব অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলা, সমাজে কুৎসিত চোখে প্রশ্নবিদ্ধ করা। ও শামস, তুমি কেন চলে গেলে? কেন আমাকে একা রেখে হারিয়ে গেলে? আমি এখন একা একা কিভাবে লড়ব এই অশুভ ছায়ার সঙ্গে? তোমার তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না। তুমি চেয়েছিলে আমাদের পরিবারের অশুভ দৃষ্টি নিক্ষেপ করা সেই অশুভ শক্তিকে ধ্বংস করতে। আমি এখন কি করব? কিভাবে লড়াই করব? নরিতা যদি জেনে যায় তবে? না না, তা হতে দেওয়া যাবে না। ওকে কখনোই জানতে দেওয়া যাবে না। প্রয়োজনে ওকে দেশ থেকে সরিয়ে ফেলব, তবু ওকে কিছু জানতে দেব না। শামসও এটাই চেয়েছিল, মেয়েকে সকল অশুভ শক্তি থেকে দূরে রাখবে। সেই সাথে এটাও চেয়েছিল অশুভ শক্তির শাস্তি। কিন্তু এখন কিভাবে? গাড়ির সে গন্তব্যে পৌঁছালে আশা কোনো রকমে ভাড়াটা দিয়ে হুড়মুড়ে নেমে পড়ল। বাসায় এসে নরিতার উদ্দেশ্যে শুধু বলল, আমি এখন ঘুমাবো, সকালের আগে ডেকো না। মা মেয়ে দুজনের নিজের চিন্তায় এতটাই অস্থির হয়েছিল যে কেউ কাউকে খেয়াল করার প্রয়োজন মনে করেনি। বরং এই উদাসীনতা যেন সাপে বর হলো। যে মা তার সন্তানকে কখনো অভুক্ত থাকতে দেয়নি, বরং না খেতে চাইলে জোর জবরদস্তি করে নিজের হাতে খাইয়ে দিয়েছে, সেই মায়ের আজ খেয়ালই নেই যে তার মেয়ে আজ অভুক্ত। অপরদিকে নরিতা নিজের সুখে এতটাই ডুবেছিল যে মায়ের যন্ত্রণা ক্লিষ্ট চিন্তিত চেহারাটা চোখে পড়ল না, মনে নাড়া দিল না। আশা রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমের মেডিসিন খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। টেনশনে মাথায় যন্ত্রণা করছে,
যা করার সকালেই ঠান্ডা মাথায় ভেবে করা যাবে। নরিতা পরনের জামা চেঞ্জ না করে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে রইল। ঝর্ণার হিমশীতল ঠান্ডা পানি চুল বেয়ে চোখ নাক ঠোঁট স্পর্শ করে পানির কণা জামা ভ্যাক করে শরীর বেয়ে নামতে থাকলো। ঠান্ডা পানির শীতল পরশে শরীর কেঁপে উঠল। দু হাতে নিজেকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে পানির নিচেই দাঁড়িয়ে রইল। একসময় দাঁড়িয়ে থাকতে না পেরে হাতে হাঁটু চেপে ঠান্ডা ফ্লোরে বসে পড়ল। বিড়বিড় করে বলল, নরিতা, আজই শেষ। আজই সকল যন্ত্রণা কষ্টের সমাপ্তি ঘটবে। এরপর আর কখনোই মানুষটার কথা মনে করবি না। ওই মানুষটাকে মনে করে কাঁদবি না। ভুলে যাবি সবাইকে ভুলে যাবি। দু হাতে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠে ফুপে ফুপে কাঁদল। আর নিজেকে দোষারোপ করলো সে কেন এমন বোকামি করলো, কেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ছ্যাচটার মতো দিনের পর দিন রক্তিমের অফিসের সামনে ঘুরে বেরিয়েছে। কেন বারবার ওই লোকটার সামনে চলে যেত। তার ভুল হয়েছে, ভীষণ বড় ভুল। ঠান্ডা পানিতে ভিজতে ভিজতে মাথা ভার হয়ে গেল, নাক বন্ধ হয়ে শ্বাস আটকে রইল। ফর্সা চেহারা হিমশীতল ঠান্ডা জলের সাদা কাগজের মতো হয়ে গেল কি যেন কোনো জীবন্ত লাশ। মুখ হা করে শ্বাস টেনে নিল। বাঁচতে হবে, বেঁচে থাকা ভীষণ জরুরি, তার নিজের জন্য, আম্মুর জন্য। রাতে বন্ধুর বাসায় পার্টির কথা বলে অনেক রক্তিমকে নিজের বাসায় নিয়ে এসেছে। রিজবি, অনেক, রক্তিম 3 বন্ধু এই মুহূর্তে বসে আছে তার বাসার ছাদে। আকাশ ভরা পূর্ণিমায় মস্ত বড় চাঁদ উঠেছে। ফ্লোরে বিছানো পাটিতে শুয়ে রক্তিম এক দৃষ্টিতে চেয়ে আছে সেই চাঁদের দিকে। যত দেখছে ততই যেন চাঁদের সৌন্দর্য দ্বিগুণ হচ্ছে। ঠিক যেমন নরিতাকে যতবার দেখে ততবারই তাকে আরও সুন্দর লাগে। অনেক, রিজবি বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে বন্ধুর দিকে। এতক্ষণ রক্তিমের মুখে তার অবুজ প্রেমের নিন্দিত গল্প শুনেছে। সেই কক্সবাজার যাত্রা থেকে শুরু করে আজ ধানমন্ডি ক্লাব পর্যন্ত বন্ধুর কঠোর ব্যক্তিত্বের মাঝে লুকে থাকা প্রেমিক হৃদয়ের গল্প শুনেছে। কলেজে পড়াকালীন সময়ে রক্তিমের একটা সিরিয়াস প্রেম ছিল। সেই প্রেম ভেঙে যাওয়ার পর কোনো মেয়ের সঙ্গে সে সম্পর্কে জড়ায়নি, কোনো সুন্দরী তার হৃদয় হরণ করতে পারেনি। কলেজের প্রেমিকার সুখে সম্পর্কে জড়ায়নি বিষয়টা তেমন না, আসলে কোনো মেয়ে তার হৃদয়ে প্রবেশ করতে সক্ষম হয়নি। কিন্তু নরিতার মতো বাচ্চা বাচ্চা চেহারার নাদান মেয়েটা কীভাবে বিনা পরিশ্রমে তাদের বন্ধুর হৃদয়ে জায়গা করে নিল সেটাই ভাবাচ্ছে। রক্তিমের ভাষ্যমতে আয়েশাকে হ্যাঁ বলার কারণ নরিতার থেকে অ্যাটেনশন সরিয়ে নেওয়া। কিন্তু এখন হারামিটা চাইছে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে, তাও কয়েক ঘন্টা আগে হওয়া এঙ্গেজমেন্ট। নির্ঘাত আয়েশার বাপ ওর নামে মানহানির মামলা দিয়ে জেলে পাঠাবে। 2 বন্ধু মিলে এতক্ষণ এই সহজ কথাটাই বোঝাচ্ছে, কিন্তু ছাগলটা বুঝলে তো। রক্তিম শোয়া থেকে উঠে এলোমেলো হাঁটতে লাগলো, অস্থিরভাবে পায়চারি করছে আর মাথার চুল খামচে ধরছে। রক্তিমের ফোনটা তার স্বরে চেঁচিয়ে উঠল। অনেক ফোনটা হাতে নিয়ে বলল, আয়েশার কল। সাইলেন্ট করে রেখে দে, এই মেয়ের সময় জ্ঞান খুব খারাপ। রক্তিম বিরক্ত হয়ে বলল। ফোনটা কেটে গিয়ে আরো 2 বার বেজে উঠলে অনেক ওদের চুপ থাকতে বলে ফোন রিসিভ করলো। হ্যালো আয়শা, রক্তিম তো ঘুমাচ্ছে। ও আচ্ছা, শুনলাম ও নাকি ক্লাব থেকে সোজা বন্ধুর বাসায় চলে গেছে। আমার বাসায় নিয়ে এসেছি পার্টি করব বলে, কিন্তু দেখো ওরা সব ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে তো, ভালো হয়েছে। সারাদিন ঝামেলার পর আবার পার্টি করবে, এটা কেমন কথা? ওর তো আজ শরীরও খারাপ ছিল। ঠিক বলেছ, রাখছি তাহলে। অনেক ফোনটা কেটে বলল, হাজব চিজ জোড়াইছিস ভাই। রক্তিম কতক্ষণ পায়চারি করে আবার গিয়ে শুয়ে পড়ল পাটির উপর। চোখ বন্ধ করলো নরিতার মিষ্টি মুখটাকে মনে করে। এদিকে রক্তিম যখন নরিতাকে নিয়ে ভাবছে, তখন নরিতা নিজের রুমে একা বিছানায় শুয়ে জ্বরে পুড়ে যাচ্ছে। আজ আম্মু নেই তার পাশে, জ্বরের ঘোরে আব্বুকে ডেকে যাচ্ছে। শামস মর্তলুক থেকে নেমে এসে মেয়ের মাথার পাশে দাঁড়িয়েছে। উচ্চস্বরে স্ত্রীকে ডেকে যাচ্ছে, কেন মেয়ের খেয়াল রাখছে না। ঘুমের মেডিসিনের প্রভাবে গাঢ় নিদ্রায় তলিয়ে যাওয়া আশা প্রাণপণ লড়াই করে চলেছে স্বামীর ডাকে সাড়া দিতে। 1 মাস নিউমোনিয়া ভাইরাসের সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরল নরিতা। সেদিন রাতের শেষ প্রহরে আশার ঘুম ভেঙে যায় শামসের ডাকে। ঘুম ভেঙে মনে হয়েছিল শামস তার খুব কাছে ছিল, এতক্ষণ মাথার কাছে বসে ডেকেছিল। স্বপ্নের ওই মুহূর্তটা তার কাছে একদম বাস্তব মনে হয়েছে। শামস সবসময় এভাবেই ঘুম থেকে ডেকে
তুলত। খুব ধীরে আদুরে স্বরে মাথায় হাত বুলিয়ে আশার চোখের কোণ বেয়ে জলের চিকন স্রোত নেমে গেল। ঘড়িতে চেয়ে দেখলো রাত 4টা বাজে। আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দেবে। স্লিপিং পিলের শক্তিশালী প্রভাব তাকে আবারও ঘুমিয়ে পড়তে প্রভাবিত করছে। ঘুমের সঙ্গে লড়াই করে উঠে বসলো। চোখ দুটো জ্বালা করছে। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াবে, মহান রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে। ওয়াশরুম থেকে উজু করে এসে যায় নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ যায় নামাজে বসে রইল তন্ময় হয়ে। মনাজাতে মৃত স্বামীর জন্য দোয়া করল। আসন্ন ঝড় সামনে নেওয়ার মানসিক শক্তি কামনা করল আল্লাহর কাছে। ভাবনার ঘরের স্মৃতিতে অতীতের ভয়ঙ্কর সব কথা মনে পড়ল, বিশেষ করে নিশের কথা, শামসের কথা। হঠাৎ মনে পড়ল স্বপ্নে শামস এসে নরিতার কথা কিছু বলছিল। কি বলেছিল? মনটা বিচলিত হয়ে উঠল। যায় নামাজ ভাঁজ করে রেখে ছুটে গেল মেয়ের রুমের দিকে। রুমের দরজা চাপানো ছিল, দরজার নব ঘোরাতে খুলে গেল। দরজার কাছে দাঁড়িয়ে শুনতে পেল নরিতা গুনগুন করে কাঁদছে। দ্রুত বিছানার পাশে দাঁড়িয়ে নরিতাকে ডাকতে গিয়ে হাত রাখলো ওর গালে। গরম কড়াইয়ে হাত দিলে যেমন মানুষ ছিটকে উঠে, ঠিক তেমনই আশার হাতে যেন গরম ছ্যাঁকা লাগলো। কম্বল গায়ে দিয়েও নরিতা কাঁপছে। দৌড়ে নিজের রুমের কম্বলটা নিয়ে এসে জড়িয়ে ধরল। জ্বরে গা পড়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে বুঝলো মেয়ে বাসায় সে এত রাতে শাওয়ার নিয়েছে। ওয়াশরুমে থেকে হালকা গরম পানি নিয়ে এসে আগে মাথায় পানি ঢাললো। তোয়ালে ভিজে গা মুছে দিয়ে প্যারাসিটামল খাইয়ে দিল। জ্বরের প্রকোপে নরিতা অচেতন অবচেতনে চলে গিয়েছিল। টানা 2 দিন থেমে থেমে জ্বরের সঙ্গে কাশির প্রকোপে নরিতার শরীর দ্রুত ভেঙে পড়ে। তারপরই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। টানা 20 দিন হসপিটালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আরও 1 সপ্তাহ রেস্ট নেওয়ার পর আশা মেয়েকে ক্যাম্পাসে যাওয়ার পারমিশন দিয়েছে। হসপিটালে থাকাকালীন সময়ে বন্ধুরা তাকে দেখতে গিয়েছিল প্রায় প্রতিদিনই। ওরা গেলেই ওর কেবিনটা আড্ডাখানায় রূপ নিত। মনে হতো না ওটা হসপিটাল আর সেখানে কোনো রুগী আছে। আশা সবার জন্য খাবার দিয়ে স্কুলে যেত, আবারও স্কুলের পরে হসপিটালে চলে আসতো। রানিয়া জয়কে নিয়ে একদিন গিয়েছিল। সেদিন রানিয়াকে দেখে মনে মনে বিরক্ত হয়েছিল। আরও একজন অবশ্য গিয়েছিল। তার কণ্ঠ শুনে সে ঘুমের ভান করেছিল। সে তার ভ্রম হতে মুহ হতে দূরে থাকতে চায়। অনেক ছেলে মানুষই করে ফেলেছে। এখন আর অন্যের হবু বরের জন্য কোনো অনুভূতি রাখতে চায় না সে। জীবনে প্রথম প্রেম না হয়, এভাবেই থাকুক, খুব সঙ্গোপনে লুকায়িত। সুস্থ হয়ে আবারও ক্যাম্পাসে নিয়মিত হয়েছে। 1 মাসের অনুপস্থিতিতে অনেক পড়া জমে গিয়েছে। তার অনুপস্থিতিতে টেস্ট, সারপ্রাইজ টেস্ট নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যার প্রেজেন্টেশন আজ ছিল। মৃন্ময় তাকে সাহায্য করেছে প্রেজেন্টেশন তৈরি করতে। আজ প্রেজেন্টেশন ছিল, তাই শাড়ি পরে এসেছে। প্রেজেন্টেশন শেষে ক্যাম্পাসের বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছে। এমন সময় একটা গাড়ি পাশে দাঁড়িয়ে হর্ন বাজালো। নরিতা রিক্সার জন্য আশেপাশে চোখ বুলাচ্ছিল বলে গাড়িটাকে প্রথমে খেয়াল করেনি। হর্নের শব্দে সামনে পরিচিত গাড়িটাকে দেখে ড্রাইভিং সিটে বসা মানুষটার দিকে তাকিয়ে নিভে গেল। ড্রাইভিং সিটে বসা তরুণ লেকচারার মামুন উইন্ডো গ্লাস নামিয়ে নরিতাকে ডেকে বলল, মিস নৈরিতা, বাসায় ফিরবেন তো চলে আসুন, আপনাকে ড্রপ করে দেই। নরিতা সংকুচিত হয়ে বলল, চলে যেতে পারবো স্যার, আপনার শুধু শুধু কষ্ট হবে। আপনি যেতে পারবেন জানি, কিন্তু মাত্রই আপনি সুস্থ হয়েছেন। এই অবস্থায় কি রোদে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করা ঠিক হবে? রইল কষ্টের কথা। প্রিয় স্টুডেন্টের জন্য টিচারের কখনো কষ্ট হয় না, আনন্দ হয়। চলে আসুন প্লিজ। নরিতা আর কোনো অজুহাত রইল না। জায়গাটা ক্যাম্পাস থেকে একটু দূরে বলে স্টুডেন্টদের আনাগোনা দেখা যায় না। মামুন স্যার গাড়ি থেকে নেমে এসে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে ইশারা করলো। নরিতা চুপচাপ উঠে বসলো। রক্তিম মনের সঙ্গে দেখা করতে বাসায় এসেছিল। জরুরি কথা বলার জন্য এসেছিল এবং কথা বলার শেষে অনেক রেগে গিয়েছে আজ ফুপির উপর। কিছুতেই ফুপিকে তার পরিস্থিতি বোঝাতে পারেনি। উল্টো ফুপি আরও কিছু বাজে বাজে কথা বলেছে। মনের সঙ্গে রেগে তাই বাসা থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতেই কখন যেন নাখালপাড়া রেল গেটে চলে এসেছে। হঠাৎ চোখে পড়ল পরিচিত একটা মুখ। গাড়ি থেকে নেমে সোজা হাঁটা শুরু করেছে। গাড়ির চালক পেছন থেকে ডাকলেও সে সাড়া দিল না। গাড়িটা টার্ন নিয়ে চলে গেল। রক্তিমকে পাশ কাটিয়ে চলে গেল, তাকে খেয়ালই করল না। তবে তার পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটার চোখে পানি দেখেছে। কাঁদছে কেন?
পেছন থেকে ডাকবে ভেবেও ডাকলো না। বড় বড় পা ফেলে কাছে চলে গেল। পেছন থেকে হাতটা টেনে ধরলো। নরিতা হাতে টান খেয়ে ফিরে তাকিয়ে রক্তিমকে দেখে আরও রেগে গেল। অসহায় কান্নার সঙ্গে রাগ যুক্ত হয়ে মুখের ভাষা হারিয়ে ফেলল। ততক্ষণে রক্তিম একটা রিক্সা দাঁড় করিয়ে ওকে উঠতে বলল। তাকে বাসায় যাওয়ার জন্য রিক্সায় তুলে দিচ্ছে ভেবে উঠে বসলো। নরিতা বসতেই রক্তিমও রিক্সায় উঠে গেল। নরিতা দ্রুত পাশে চেপে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন উঠেছেন? আশ্চর্য, আপনি আমার বাসায় যাবেন নাকি? রক্তিম নরিতাকে পাত্তা না দিয়ে রিক্সাওয়ালাকে উল্টো পথে যেতে বলল। নরিতা গলার জোর বাড়িয়ে বলল, আরে ওইদিকে কোথায় যাচ্ছেন? এই মামা, রিক্সা থামান, আমি নামবো। মামা আপনি যান, বলে নরিতার উদ্দেশ্যে বলল, চুপচাপ বসে থাকো, কথা আছে তোমার সঙ্গে। কথা শেষ হলেই বাসায় পৌঁছে দেব। আপনাদের কাউকে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারি। সবগুলো লুচ্চার জাত। এই মামা, রিক্সা থামাবেন না আমি ঝাঁপ দিব? রিক্সাওয়ালা পেছন ফিরে রক্তিমকে বলল, মামা আপারে যাইতে দেন, মেয়ে মানুষ, রাগ কমলে নিজেই আপনার সাথে কথা বলতে আসবে। রিক্সাওয়ালা প্রেমিক যুগলের মান অভিমান ভেবে কথাগুলো বলেছে। আর এটা বুঝতে পেরে নরিতার রাগ আরও বেড়ে গেল। রক্তিমকে আবারও কিছু বলতে গিয়ে দেখে রক্তিম সামনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। রিক্সাওয়ালাকে বলল, মামা সব রাগ আজকেই শেষ করে যেতে চাই, নইলে বাসায় ফিরেও শান্তি পাবো না। আপনি যেতে থাকুন। এরপর নরিতার কানের কাছে ফিসফিস করে বলল, চুপচাপ বসে থাকো, আমি তোমাকে কিডন্যাপ করতে আসিনি, বেশি বাড়াবাড়ি করো না। তোমার আম্মু যদি জিজ্ঞেস করে কার গাড়ি তোমাকে ড্রপ করেছিল, কি বলবে সেটা ভাবো। বলে সোজা হয়ে বসে রইল। নরিতার মনে হলো লোকটা তাকে ব্ল্যাকমেইল করছে। কেন? তাকে নিয়ে কোথায় যাচ্ছে? সেও খানিক ব্যঙ্গাত্মক স্বরে বলল, আপনার ফিয়ন্সে যদি জানে আপনি একটা মেয়েকে জোর করে রাস্তা থেকে তুলে একই রিক্সায় বসেছেন, তখন আমিও কিন্তু তাকে বলে দিব। রক্তিমের আজ নরিতার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। মেয়েটা আজ তাকে ভয় পাচ্ছে না, কথার পিঠে কথা চালিয়ে যাচ্ছে নির্ভয়। সে মুচকি হেসে বলল, সো কাইন্ড অফ ইউ, প্লিজ টেল হার। নরিতা মুখ ভুতা করে বসে রইল। এতক্ষণ যে কাঁদছিল তা ভুলে গেল। রক্তিম সামনের দিকে চেয়ে থেকে বলল, হসপিটালে ভর্তি ছিলে, আমি তোমাকে দেখতে গেলাম, তুমি ঘুমের ভান করে শুয়ে রইলে কেন? নরিতা না শোনার ভান করে রাস্তার পাশে তাকিয়ে মানুষ দেখায় মন দিল। একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা দাঁড়ালে তারা নেমে পড়ল। নরিতাকে ইশারা করে সে রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। নরিতাও পেছন পেছন সিঁড়ি বেয়ে উঠে গেল। রেস্টুরেন্টের পেছনে নিরিবিলি দেখে একটা টেবিলে বসে নরিতাকে বলল, আগে ওয়াশরুমে গিয়ে চেহারাটা ঠিক করে এসো প্লিজ। কেঁদে কেটে চোখের কাজল জড়িয়ে প্রেতাত্মার মতো লাগছে, এভাবে সাজতে হলো কেন? ক্লাসে প্রেজেন্টেশন ছিল। নরিতার খুব অপমান হলো। তাকে নাকি প্রেতাত্মার মতো লাগছে, এজন্যই তাকে চোখে পড়েনি। চোখে পড়েছে আয়েশাকে, কারণ আয়েশা খুব গ্ল্যামারাস মেকআপ করতে পারে। রক্তিমের কথায় প্রত্যুত্তর না করে রেগে উঠে গেল ওয়াশরুমে। রক্তিম ওর যাওয়ার পানে চেয়ে মুচকি হাসলো। ফুফের বাসা থেকে যখন বের হয়েছিল তখন মন মেজাজ দুটোই খারাপ হয়েছিল। এখন বেশ ফুরফুরা লাগছে, মনে মনে গুনগুনিয়ে উঠল, ও ডার্লিং, ডোন্ট ইউ ক্রাই টুনাইট, আই উইল হোল্ড ইউ ক্লোজ, আই উইল মেক ইট রাইট। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুখে পানির ছাপটা দিতে দিতে আবারও কাঁদল। টিস্যু দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিল। শাড়িটা ঠিকঠাক করে খোলা চুলগুলো হাত খোপা করে নিল। ওয়াশরুমের থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসলো। যা বলতে চান তাড়াতাড়ি বলুন, আমাকে বাসায় ফিরতে হবে। রক্তিম দু হাতে কাউচের দুপাশে ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসেছিল। নরিতা এসে বসতে তাকে পরিপূর্ণ দৃষ্টি মেলে দেখল। অসুস্থতার দরুন মেয়েটা বেশ শুকিয়ে গেছে। চোখের নিচে হালকা কালি, গায়ের রং কিছুটা ম্লান হয়েছে। তবু শাড়িতে তার সৌন্দর্য কমেনি, বরং এখন একটা ঘরোয়া চিরপরিচিত গৃহিণী ভাব এসেছে। গৃহিণী? আচ্ছা, এই মেয়েটা যার গৃহিণী হবে তার ঘরে সুখ বইবে কি? প্রতিদিন সকালে স্নিগ্ধ শিশির ভেজা চেহারাটা দেখে ঘুম ভাঙলেই প্রতিদিন কয়বার করে প্রেমে পড়বে? কে হবে সে সৌভাগ্যবান? নরিতা রক্তিমের সাড়া না পেয়ে চোখ তুলে বলল, কি হলো, আমি কি চলে যাব? রক্তিম এবার দুহাত টেবিলে রেখে বলল,
খাবার আসুক তারপর কথা বলছি। আমি খাবো না। আপনি কি বলতে চাইছিলেন বলুন। এক গুয়ের মতো বলল। রক্তিম সরাসরি নৈরিতার চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, সেদিন ক্লাব থেকে ওভাবে চলে এসেছিলে কেন? কোথায় থেকে? নৈরিতা বুঝতে পারলো না কি বলবে। রক্তিম চোখ জোড়া নিচে নামিয়ে মৃদু স্বরে বলল, সেদিন আমাদের এঙ্গেজমেন্টের দিন তুমি কিছু খেলে না, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই চলে এলে কেন? রক্তিম ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ক্যামেরাম্যানের কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে নৈরিতার ভিডিওর অংশটুকু নিজের ল্যাপটপে আলাদা ফোল্ডারে সেভ করে রেখেছে। ও, সেদিন আমার শরীর খারাপ ছিল তাই খেতে পারিনি। আপনি কি এই কথা জিজ্ঞেস করার জন্যই আমাকে এখানে নিয়ে এসেছেন? গাড়িতে লোকটা কে ছিল? গাড়ি থেকে নেমেই কাঁদতে কাঁদতে এলে কেন? হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে ফেলল। নৈরিতা থমকে গেল। মনে পড়ল মাত্র ঘন্টা খানেক আগে গাড়িতে মামুন স্যারের বলা কথাগুলো। রক্তিমের প্রশ্নে কোনো উত্তর দিল না। ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে গেলে রক্তিম প্রায় হুমকির মতো করে ধমকে বলে উঠল, খবরদার, এক পা নড়েছ তো। লোকটা কে ছিল? নৈরিতা। নৈরিতাও সমান তেজে ঝাঁজিয়ে উঠে বলল, আপনাকে কেন বলবো? কে আপনি? ভাই, কাজিন, মামা, চাচা, বাবা? আমার গার্ডিয়ান? রক্তিম হাঁ করে চেয়ে রইল নৈরিতার দিকে। এই মেয়ে এভাবেও কথা বলতে পারে? নাকি অসুস্থতা মেয়েটাকে বদমেজাজি বানিয়ে ফেলেছে? হতে পারে অসুস্থতায় মেজাজ খিটখিটে হয়ে গেছে। সে কিছুটা কৌতুক করে বলল, এসব ছাড়াও গার্ডিয়ান হওয়া যায়, সেটা পরে না ডিসাইড করব কিভাবে তোমার গার্ডিয়ান হব। বাই দ্য ওয়ে, আপাতত তোমার গার্ডিয়ান হওয়ার ইচ্ছে নেই। তুমি যেহেতু বলবে না, তাহলে আমি অন্য কিছু ধরে নিতে পারি। কি ধরে নেবেন? এই লোকটার সঙ্গে তোমার গভীর সম্পর্ক রয়েছে। ইউনিভার্সিটির নাম করে এই লোকের গাড়িতে ঘুরে বেড়াও, হয়তো কখনো সখনো আরও বেশি অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে। রক্তিমকে কথা শেষ করতে না দিয়ে চিৎকার করে উঠল নৈরিতা। চুপ চুপ করুন প্লিজ, আমি এরকম মেয়ে না। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল। রেস্টুরেন্টে খুব বেশি মানুষ ছিল না, তবুও 2-4টা টেবিলে থাকা মানুষগুলো ফিরে তাকিয়েছে। রক্তিম চারপাশে তাকিয়ে ইশারায় সরি বলে নৈরিতার দিকে মনোযোগ দিল। নৈরিতা দুহাতে মুখ ঢেকে কাঁদছে। রক্তিম ওর মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে আদুরে গলায় বলল, কি হয়েছে বলো আমাকে। বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আর লোকটাকে আমি যতটা জানি, আমাকে কি এতটুকুও ভরসা হয় না? মনের ভিতর সমস্যা নিয়ে বসে না থেকে সমাধানের চেষ্টা করতে হয়। এতটুকু কথায় নৈরিতার ভেতরে ভাঙচুর হলো। তারপর সব কিছু খুলে বলতে শুরু করলো। নৈরিতার কথা শুনতে শুনতে রক্তিমের চোয়াল কঠিন হলো। রাগে চেহারা লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এখনই গেস্ট গ্রাউন্ডেলটাকে শায়েস্তা করে আসে। ওয়েটার খাবার দিয়ে গেলে চুপচাপ খাবার খেলো। নৈরিতা অনিচ্ছায় খাবার নাড়াচাড়া করছে। বিল দিয়ে নৈরিতাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এবার রিকশায় উঠে বসলো। রিকশায় কোনো কথা হলো না দুজনের। রেল গেটে এসে রক্তিম নেমে গেল রিকশা থেকে। নৈরিতাকে শুধু বলল, রাতে ফোন দেব, দয়া করে ফোনটা রিসিভ করো। বলে অন্য একটা রিকশা নিয়ে সে চলে গেল। মুনতাসির মামুন, লেকচারার অব ইংলিশ লিটারেচার। দরজার নেম প্লেটে লেখা নামটাই একবার চোখ বলে নিল। প্রতিদিনই দেখে, প্রায় চোখে পড়েছে। আর মনে শ্রদ্ধা জেগেছে শ্রদ্ধেয় শিক্ষকের জন্য। কিন্তু আজ শ্রদ্ধায় জায়গায় স্থান পেয়েছে ঘৃণা বিতৃষ্ণা। করিডোর দিয়ে স্টুডেন্ট টিচারের আনাগোনা যাওয়া আসার সময় একবার করে তার দিকেই তাকাচ্ছে। ইতস্তত করছে সে ভিতরে ঢুকতে। কানের ইয়ারবাডে উপাস থেকে তাড়া দিল, নৈরিতা, হারি আপ, ভেতরে যাও, ভয় পেও না, আমি তোমার কাছেই আছি। বিপদ টের পেলেই আমি চলে আসব। তুমি শুধু ভেতরে যাও প্লিজ, দরজা নক দিয়ে ভেতরে যাও। সবাই তোমাকে দেখছে। ট্রাস্ট মি, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমার ভয় করছে, আমি পারবো না। ভেতরে গেলেই যদি অসভ্যতা করে, আমি যাব না, আমি চলে যাচ্ছি। বলে উল্টো ঘুরতে গেলেই প্রচন্ড ধমকে কেঁপে উঠল। এক পা নড়লে পা ভেঙে ফেলবো। দরজায় নক করো জলদি। আপনি কিন্তু দেরি করবেন না প্লিজ, আমার ভীষণ ভয় করছে। ওকে, রিল্যাক্স অ্যান্ড ট্রাস্ট মি। বড় করে শ্বাস নাও, তারপর ভেতরে যাও। নৈরিতা চারপাশে তাকে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, কামিন। দরজার নব ঘোরাতে খুলে গেল। ভেতরে যেয়ে দেখলো মুনতাসির মামুন বইয়ের তাকে বই গুছিয়ে রাখছে। মাথা ঘুরিয়ে পেছনে চেয়ে থমকে গেল। বিস্মিত হলো।
মুখে চোরা হাসি ফুটল। মিস জুনাইনা, প্লিজ সিট। নরিতা ইতস্তত করে দাঁড়িয়ে রইল, কাছের ব্যাগটা চেপে ধরে। মুনতাসির মামুন নরিতার কাছে এসে দাঁড়িয়ে ওকে দেখল গভীর মনোযোগ দিয়ে। তারপর হেঁটে গিয়ে নিজের রিভলভিং চেয়ারে বসে আবারও বলল, প্লিজ হ্যাভ এ সিট। নরিতা চেয়ারে বসলো মাথার নিচে করে। মুনতাসির মামুন চেয়ারে হেলান দিয়ে বসে চেয়ে রইল সামনে বসা অপূর্ব সুন্দরী মেয়েটার দিকে। এই মেয়েটা ক্লাসে সব সময় চুপচাপ থাকে, কিন্তু পড়াশোনায় দারুণ মেধাবী। এই ধরনের মেয়েই ওর পছন্দ, যাকে বলে এ পারফেক্ট ব্ল্যান্ড অফ বিউটি অ্যান্ড ব্রিলিয়েন্স। ক্লাসে সে মেয়েটাকে চোখে চোখে রাখে, কারোর সঙ্গে খুব বেশি মাখামাখি সম্পর্ক নেই, কারোর সঙ্গে প্রেম ভালোবাসায় জড়ায়নি এখনো। কয়েকজন বন্ধু আছে, তাদের সঙ্গেও তেমন সময় কাটাতে দেখা যায় না। ক্যাম্পাসে আসে, ক্লাস শেষে আবারও বাড়ি ফিরে যায়। বাড়িতে একমাত্র মা আছে, বাবা বেঁচে নেই, সো ঝামেলা করার কেউ নেই। সব কিছুই খুব স্মুথ হবে তার জন্য। মনে পড়ল কিছুদিন আগে যখন মেয়েটা সুস্থ হয়ে ক্যাম্পাসে এলো, সেদিন তার কাছে এসেছিল সাহায্যের জন্য। 1 মাস ক্লাস করেনি, তাই পড়াশোনা থেকেই পিছিয়ে গেছে, যদি কোনো সাহায্য করা যায়। ইউনিভার্সিটির ডিন তার খালু হয়, তাই এখানে তার পোস্ট যেমনই হোক পাওয়ার আছে অনেক। সে আশ্বাস দিয়েছে সর্বাত্মক সাহায্য করবে। সেদিন ক্লাস শেষে তার গাড়ি নিয়ে বের হয়েছে, হঠাৎ চোখে পড়ল মেয়েটা রাস্তার পাশে হেঁটে যাচ্ছে। সামনে গিয়ে ব্রেক কষে লিফট দিতে চাইলে সবই নয় তা প্রত্যাখ্যান করলো ভদ্রচিত মেয়েটি। তার অবশ্য প্রত্যাখ্যানই খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। একেবারে রাজি হয়ে গেলে মজাটাই নষ্ট হয়ে যেত। এই ইউনিভার্সিটির সিনিয়র কয়েকটা মেয়ে ইতিমধ্যেই তার এই র্যাড এলিয়েন গাড়িতে চড়ে হোটেলের রুম পর্যন্ত পৌঁছে গেছে। ওই মেয়েগুলোর মধ্যে লজ্জা দ্বিধা ছিল না, তাই সাময়িক উত্তেজনা কমলেও মনটা তৃপ্ত হতে পারেনি। তার চাই লজ্জাবতী লাজুক লতার মতো নুয়ে যাওয়া ফুল, যাকে একটু একটু করে কুড়ি থেকে আবিষ্কার করবে। কয়েকবার অনুরোধ করার পর অবশেষে গাড়িতে চড়ে বসেছিল। সেদিন গাড়িতে যেতে যেতে টুকটাক পড়াশোনা নিয়ে কথা বলেছে, বিভিন্নভাবে মোটিভেট করেছে। ভালো রেজাল্টের জন্য কিভাবে পড়াশোনা করা উচিত, পড়াশোনা শেষে কোথায় কোথায় জব অ্যাপ্লাই করবে, এসব নিয়ে আলোচনা করেছে একজন মেন্টরের মতো। 2 দিন আগে সে শস্ত্র ব্যবহার করেছে, অপেক্ষা করার ধৈর্যও তার নেই। তাই তো গাড়িতে বসে ইচ্ছে করে কাজ ঘেঁষে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। স্টিয়ারিংয়ে হাত রাখতে গিয়ে ইচ্ছাকৃত ছুঁয়ে দিয়েছে। গাড়ি চলতে শুরু করলে এ কথা সে কথায় একসময় নাখালপাড়া রেল গেট পৌঁছে গিয়ে হঠাৎই নরিতার হাত চেপে ধরে গলায় পৃথিবীর সব আবেগ একসাথে মিশিয়ে বলেছে, জুনাইনা, তুমি খুবই সুন্দরী আর ব্রিলিয়ান্ট একটা মেয়ে। তুমি খুব নম্র, ভদ্র, নরম হৃদয়ের মেয়ে। তোমার মতো মেয়ে আমার পছন্দ। তুমি চাইলে আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করতে পারি। তোমার ডিপার্টমেন্টে তুমি আমার সাহায্য টপ রেজাল্ট করতে পারবে। ওই যে ছেলেটা তোমার ক্লাসের মৃন্ময়, ওকে টপকে তুমি ফার্স্ট হতে পারো। আমি তোমাকে টপে দেখতে চাই। তুমি আমার অনেক প্রিয় স্টুডেন্টস। তোমার ফিউচার উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, এটা আমি চাই। নরিতা ভাষাহীন ভাবে হতবাক হয়ে চেয়েছিল মামুনের মুখের পর। এসির ভেতরেও কুলকুল করে ঘেমে উঠেছে। নরিতার গাল ছুঁয়ে দিয়ে বলল, আমরা দুজন মিলে একসঙ্গে কিছু একান্ত সময় কাটাবো, ভালো কিছু স্মৃতি জমা করব, আর তুমি ভবিষ্যতের উন্নতির দিকে তরতর করে এগিয়ে যাবে। আমি তোমাকে সাকসেসের ঊর্ধ্বাকাশে নিয়ে যেতে চাই। শুধু আমায় তোমার পাশে থাকতে দাও প্লিজ। তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে দাও। ইউ নো হোয়াট আই সেইড। মামুনের কথায় ছুঁয়ে দেওয়ায় নরিতা কুকড়ে গেল। মামুন মুচকে হেসে আবার বলল, তুমি নিশ্চয় জানো আমি গত বছরেই বিয়ে করেছি। বিয়েটা করার আগে যদি তোমার দেখা পেতাম তবে কখনোই আমার ওয়াইফকে বিয়ে করতাম না। বিবাহিত না হলে আমি এই মুহূর্তে তোমাকে বিয়ের কথা বলতাম, তোমার পরিবারে বিয়ের প্রপোজাল পাঠাতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়। বাট বিলিভ মি, আই লাইক ইউ। আই লাভ ইউ মোর দ্যান মাই ওয়াইফ। I want to love like Juliet. I want to hold
you in my arms and love you like this web series scene. বলে নিজের ফোনে একটা ওয়েব সিরিজের হট সেক্স ভিডিও চালু করলো। ভিডিওর ভলিউম বাড়িয়ে দিলে নরিতার কানে বজ্রপাত হলো ভিডিওতে চলমান চিৎকারের শব্দ। নরিতা পাগলের মতো চিৎকার করে উঠল। দরজা খুলুন, খুলুন বলছি, আমি বের হব, খুলে দিন বলছি, আপনি একটা অসভ্য জানোয়ার। বলতে বলতে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু লক থাকায় খুলতে পারলো না। এমনকি তার চিৎকার গাড়ির বাইরে পর্যন্ত পৌঁছালো না। মামুন বসে বসে দেখলো নরিতার ব্যর্থ চেষ্টা। ঠোঁট বাঁকিয়ে দাম্ভিক হাসি হেসে নরিতার হাত টেনে ধরে কাছে এনে বলল, সোনা, ডোর লক করা আর এত হাইপার হচ্ছ কেন? তোমার সঙ্গে এখন কিছুই করছি না। জোরাজুরিতে আমি একদমই বিশ্বাসী নই। যা হবে তোমার পূর্ণ সম্মতিতে এবং আমাদের দুজনের ইকুয়াল পারফরমেন্স থাকবে। সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। নরিতা কেঁদে ফেলল। স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। নরিতার শরীরে নোংরা দৃষ্টি বুলিয়ে মামুন বলল, শাড়িতে তোমাকে অনেক আবেদনময়ী লাগে, আর এই 13 হাত শাড়ি খুলতেও আমাকে অনেক ভালো লাগবে। আমার সঙ্গে একাত্ম হতে চাইলে আমার কেবিনে চলে আসো যে কোনো সময়। তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে, কিউট গার্ল। শুধু মনে রেখো, না শুনতে নিশ্চয় আমি পছন্দ করব না। আর পরীক্ষা হতে তুমি পাস করবে, কিন্তু অ্যাডমিট কার্ড সার্টিফিকেট কেমন হবে তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দরজার লক খুলে বের হতে ইশারা করলো। নরিতা গাড়ির দরজা খুলে এক পা নামিয়ে ফিরে তাকালো। ঠাস করে একটা চর বসিয়ে দিল মুনতাসির মামুনের গালে। এরপর দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। মামুন ততক্ষণে নিজেকে সামনে নিয়েছে। গাড়ির উইন্ডো খুলে পেছন থেকে বলেছিল, আমি অপেক্ষা করব জুনাইনা। সেদিনের কথা ভাবতে ভাবতে প্রসন্নতা অনুভব করলো। এবার থাপ্পড়ের সমুচিত জবাব দেওয়া যাবে। টেবিল থেকে উঠে দাঁড়ালে নরিতা ভয় পেয়ে একবার দরজার দিকে তাকালো। নরিতার সামনে টেবিলের উপর উঠে মুখে মুখে বসলো। মুনতাসির মামুনের সুদর্শন সুন্দর চেহারাটা আজ ভয়ানক দানবের মতো লাগছে, যেন যে কোনো সময় নরিতা নামক খরগোশ ছানাকে গিলে ফেলবে। নরিতার শরীরে লোলুপ দৃষ্টিতে চেয়ে মামুন বলল, তুমি খুব বুদ্ধিমান ও ব্রিলিয়ান্ট একটা মেয়ে। আসলে জানো কি, মেধা কাজে লাগাতে হলে মাঝে মধ্যে বুদ্ধিমান হওয়া জরুরি। মেধাবী হলেই সবাই জীবনে সাকসেস হতে পারে না। আমাকেই দেখো, অপছন্দ হওয়া সত্ত্বেও বিয়ে করেছি এক সজীবের মেয়েকে, যেন জীবনে সফল হতে শ্বশুরের মেয়েকে সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারি। তুমিও আমাকে তোমার সফলতার সিঁড়ি মনে করতে পারো। আমি তোমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করব। তুমি শুধু আমাকে স্যাটিসফাই করো। তোমার একাডেমিক কেরিয়ার সাকসেসফুল করার দায়িত্ব আমার। টেবিলের উপর থেকে ফোনটা টেনে এনে বলল, তুমি জানো গত কয়েক মাস যাবৎ তোমাকে ভেবেছি কতভাবে, কত রূপে। ঠিক এইভাবে, উইদাউট এনি ক্লথ, ইউ অ্যান্ড মি আন্ডার ব্ল্যাঙ্কেট। মামুন নিজের ফোনটা নরিতার সামনে ধরলো, একটা ভিডিও ওপেন করলো। নরিতা চোখ দুটো বন্ধ করে ফেললো। মনে মনে হাজার বার রক্তিমকে ডাকলো। নরিতার বন্ধ চোখের ঘন পাপড়িগুলো কেঁপে কেঁপে উঠছে। ঠোঁটজোড়া বিড়বিড় করে কিছু বলছে। মামুনের লোভ হলো একটু ছুঁয়ে দিতে, ঠোঁটজোড়ার মিঠার স্বাদ নিতে। লোভটা সংবরণ করার প্রয়াস হলো না। এখন আর নিজেকে সংবরণ করার প্রয়োজনও নেই। আজ থেকে এই মেয়েটাকে সে যখন যেভাবে খুশি পেতে পারে। মুখটা এগিয়ে নিল নরিতার দিকে। তখনই প্রচণ্ড শব্দে দুজনে কেঁপে উঠল। মামুন কিছু বুঝে ওঠার আগেই তার কলার চেপে ধরে চোখে মুখে একের পর এক ঘুষি পড়তে লাগলো। তাকে মারতে থাকা মানুষটাকে দেখার সুযোগ হলো না, কিন্তু অশ্রাব্য খিস্তি তুলে গালি দেওয়া কণ্ঠস্বর চেনা পরিচিত ঠেকলো। একসময় এক হাতের জায়গায় বহুজনের পায়ের লাথি পড়লো। ব্যথায় কুকড়ে গিয়ে মামুনের শরীর বাঁকা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ইউনিভার্সিটির সিকিউরিটি চলে এলো। ছাত্রদের সরিয়ে মামুনকে উদ্ধার করে ইউনিভার্সিটির নিজস্ব হেলথ কেয়ারে নিয়ে গেল। মামুনের অবস্থা তখন খুবই ক্রিটিক্যাল। চোখ মুখ ফুলে গেছে, চোয়াল থেতলে গেছে, হাতের কবজি কোণের হাড় ভেঙে গেছে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। কি হবার কথা ছিল আর কি হলো কিছুই বোঝার সময় পেল না সে। এবার চলুন জেনে আসি পেছনের গল্প। মামুনের কেবিনে আগে থেকে একটা সিক্রেট ক্যামেরা লাগানো ছিল।
রক্তিমী ওয়াইফাইয়ের লোক সাজিয়ে দুজন পরিচিত ইলেকট্রিশিয়ান পাঠিয়ে দরজার পাশের একটা কাঁচের ফ্রেমের ভেতর ক্যামেরা সহ নতুন ফ্রেমটা লাগিয়ে দিয়েছে। ফ্রেমটা চোখে পড়লেও অফিসের পিয়ন ভাববে মামুন নিজে ফ্রেমটা লাগিয়েছে, আর মামুন ভাববে কর্তৃপক্ষ থেকে রাখা হয়েছে। গতকাল বিকেলে সব কিছু সেট আপ করা হয়েছে বলে এত কিছু খেয়াল করার সময় ছিল না কারোর। ইউনিভার্সিটির ওয়াইফাই হ্যাক করে নৈরিতা মামুনের কেবিনে ঢোকার পর থেকে পুরো ঘটনার লাইভ ভিডিও চালু হয়েছে ক্যাম্পাসের ওয়াইফাইয়ের সঙ্গেই কানেক্টেড সকল ডিজিটাল ডিসপ্লে, নেভিগেশন স্ক্রিন, ইনফো স্ক্রিন, স্টুডেন্ট টিচারদের ল্যাপটপের স্ক্রিনে। ক্লাসের প্রেজেন্টেশন চলাকালীন প্রজেক্টরে ভেসে ওঠে মামুনের চেহারা ও কণ্ঠস্বর। মামুনের বলা প্রতিটি দূষিত শব্দ পুরো ইউনিভার্সিটি শুনতে পায়। ছেলেমেয়েরা রাগে ফুঁসে ওঠে শিক্ষকের চরিত্রের কুৎসিত রূপ দেখে। রক্তিম আগেই নরিতাকে সাবধান করে দিয়েছিল যেন নিজের চেহারা দরজার দিকে না ফেরায়। নরিতা মামুনের কেবিনে ঢুকে দরজা লক করেনি, আর মামুনও খেয়াল করেনি উত্তেজনার বশে। মামুন নরিতাকে ছুতে যাবে বুঝতে পেরেই ফোনের নির্দেশনা দেয় ওয়াইফাই ডিসকানেক্ট করতে। ওদিকে মৃন্ময় আজাদরা আগে থেকেই তৈরি ছিল রক্তিমের নির্দেশনা পাওয়া মাত্র স্পিকারে সকল স্টুডেন্টদের 4 তলার মামুনের কেবিনের সামনে চলে আসার জন্য অনুরোধ করে। তাদের ইউনিভার্সিটির কোনো মেয়েকে হ্যারাস করা হচ্ছে সেটা তারা মেনে নেবে না। রক্তিম ভেতরে প্রবেশ করে যখন মামুনের চোখ মুখ থেতলে দিচ্ছে, ঠিক তখনই নোভা তুর্না এসে নরিতাকে বের করে নিয়ে 4 তলায় মেয়েদের কমন রুমে ঢুকে পড়ে। নরিতাকে সামাজিক হেনস্থা থেকে রক্ষা করতে তাকে পর্দার আড়ালে রাখা হয়েছে। নরিতার কাছে মামুনের সম্পর্কে সব কিছু জেনে নরিতার বন্ধুদের সাহায্যে প্ল্যান এক্সিকিউট করে। মামুনকে রক্তিম আগে থেকে চিনত তার ইউনিভার্সিটির একই ব্যাচের স্টুডেন্ট হওয়ার সুবাদে। ইউনিভার্সিটি পড়াকালীন সময় থেকেই মামুন অনেক মেয়ের সঙ্গেই প্রেম ভালোবাসার নামে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এরপরেই সে মেয়েদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করত। এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করার কারিগর এই মুনতাসির মামুন, যার সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত জঘন্য রূপটা সম্পর্কে সবাই অবগত নয়। আজাদ মৃন্ময় প্রথমে সে রক্তিমকে চলে যেতে বলে মামুনকে লাথি মারতে থাকে। পেছন পেছন ততক্ষণে পুরো ক্যাম্পাস চলে এসেছে। 20-30 জনের একটি দল মিলে মামুনকে মারতে মারতে যখন আধমরা করে ফেলে, তখনই সিকিউরিটি চলে আসে। শিক্ষকরা এসে উত্তেজিত ছাত্রদের ঘটনার সঠিক তদন্ত ও বিচারের আশ্বাস দিয়ে মামুনকে ছাড়িয়ে নিয়ে যায়। ছাত্রছাত্রীরা নিচে গিয়ে মামুনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। এর মধ্যেই ভিডিওটি ক্যাম্পাসের স্টুডেন্টস গ্রুপগুলোতে আপলোড করা হয়, যা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের সোশ্যাল সাইটগুলোর বাইরে। একসময় প্রতিবাদের ঝড় উঠে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সোশ্যাল মিডিয়াগুলোতে। অভিভাবকরাও তীব্র নিন্দা ও বিচারের দাবি জানায়। মেয়েদের তারা কার ভরসায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে সেটা নিয়েও প্রশ্ন ওঠে। তোমার ভাতিজার মনে কি চলে জানো কিছু? শাকিল ভাত খেতে খেতে মুখ তুলে প্রশ্নবোধক চোখে মুন্নির দিকে তাকালো। রাতের খাবার সাধারণত শাকিল পরিবারের সঙ্গেই খায়। সকালে নাস্তা করে বের হয়ে গেলে ফিরতে রাত হয়ে যায়। দুপুরের খাবার প্রায় সময়ই বাইরেই খাওয়া হয়। মুন্নি জয়ের দিকে তাকালো, ওর খাওয়া শেষ। বলল, খাওয়া শেষ হলে রুমে যা। জয়ের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাবা রক্তিম ভাইয়ের কথা কি বলতে চায় শোনার জন্য ধীরে ধীরে গ্লাসের পানিটা শেষ করছিল। মায়ের আদেশের পর আর বসে থাকা যায় না, তাই উঠে চলে গেল। মুন্নি একবার শাশুড়ির দিকে আর চোখে চেয়ে খাওয়াই মনোযোগ দিল, যার অর্থ এই মুহূর্তে সে কোনো কথা বলতে ইচ্ছুক নয়। শাকিলের মা ছেলের বউয়ের মনোভাব বুঝতে পারলেন। শাকিলকে তাই প্রশ্ন করলেন, শাকিল আবারও মুন্নির দিকে দৃষ্টিপাত করে বলল, আয়েশার সঙ্গে দেখা হলো আজ। রক্তিমের নামে অনেক নালিশ করেছে। রক্তিমকে নাকি 10টা ফোন দিলে একটা কল রিসিভ করে, ফোনে কথা বলার সময় হয় করে না, ফোন রেখে দেয়। ব্যস্ততার অজুহাত দেখিয়ে কখনো কল ব্যাক করে না। দেখা করতে চাইলেও তাল বাহানা দেখায়। আয়েশা একদিন হুট করেই সারপ্রাইজ দিতে ওর অফিসে চলে গিয়েছিল। ভেবেছে হবু স্ত্রীকে দেখে রক্তিম খুশি হবে, কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, কিন্তু রক্তিম উল্টো রিয়াকশন দেখিয়েছে। রাগারাগি করেছে কেন তার অফিসে এভাবে চলে এসেছে। এমন একটা যোগ্য ভালো মেয়ের সঙ্গে তোমার ভাতিজার বিয়ের প্রস্তাব আমিই দিয়েছি। এখন আংটি বদল হয়ে গেছে, বিয়েটাই শুধু বাকি। এখন ওর হবু স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করার কারণ কি? আয়েশার পরিবার অভিজাত ধনী সমাজের উঁচু জায়গায় তাদের বসবাস। তোমার ভাতিজার সমস্যা কোথায়? আজিজ ভাইয়ের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক আরো পাকাপোক্ত করতেই এই বিয়েটা হওয়া প্রয়োজন।
রক্তিমের সঙ্গে কথা বলো, ভাই ভাবিকে ও বিষয়টা জানাও, যেন বিয়ের আগে কোনো গন্ডগোল করে না বসে। শাকিলের মা বলল, বউ, তোমার ভাতিজার কি কোনো মেয়ের সাথে চক্কর আছে? যেমন তোমার ছিল, তুমিও তো অন্য জায়গায় ঠিক হওয়ার পর নাটক তামাশা করে আমার শালিকাকে বিয়ে করেছো, যেমন ফুফু তেমন ভাতিজা। মুন্নির শাকিলের দিকে অগ্নি বর্ষণ করে উঠে দাঁড়ালো। আমি রক্তিমের সঙ্গে কথা বলে জেনে নেব কি হয়েছে। আশা করি তেমন কিছুই না। আর ওই একটু গম্ভীর, কথা কম বলে, এটা আয়েশারও জানা এবং মেনে নেওয়া প্রয়োজন। অফিস হলো কাজের জায়গা, সেখানে ওর হঠাৎ যাওয়ার প্রয়োজন হলো কেন, যেখানে বিয়েটা এখনো হয়নি? সময় হলে রক্তিমই ওকে সবার সামনে নিয়ে যাবে। ও বউ রক্তিম না আসলো গত কয়েকদিন আগে, তখন কিছু বলে নাই? না, বলেনি। আর কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে প্লেট বাটি উঠিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল। শাকিলের মা পেছন থেকে গলা উঁচিয়ে বললেন, ভালো করে কথা নেই, মনে রেখো এই বিয়ের সঙ্গে তোমার স্বামী রুটি রুজি জড়িত। ওর ব্যবসা এখন তোর করে উপরে উঠবে। যদি আজিজ শাকিলের সঙ্গে থাকে, সবকিছু এখন তোমার হাতে। ভাইপুর ভালো করে বুঝিয়ে দিও, যেমন মেয়েটার সাথে মিলেমিশে। মুন্নি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ওর মনে পড়ল রক্তিম সেদিন তার কাছে এসেছিল আয়েশার সঙ্গে বিয়েটা ভেঙে দিতে। তার নাকি এখন আয়েশাকে ভালো লাগে না। মুন্নির সামনে মাথা নিচু করে বসেছিল, তারপর ধীরে ধীরে বলেছে, ফুপি, আয়েশা মেয়ে ভালো, কিন্তু জীবন সঙ্গী হিসেবে আয়েশার সঙ্গ আমি উপভোগ করতে পারছি না। ওকে ঠিক সেই জায়গায় ভাবতে পারছি না যেখানে আমার স্ত্রীর স্থান হবে। সারা জীবন এমন একটা মানুষের সঙ্গে কাটাতে হবে ভেবেই আমি দিশেহারা হয়ে যাই। এসব কি বলছিস রক্তিম? মাথা ঠিক আছে তোর? এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ের ডেট হতে আর কিছুদিন বাকি, এর মধ্যে এসব কি কথা? আমি তোমাকে কিভাবে বোঝাই যে আমার বাগদত্তা মেয়েটাকে আমি আমার হবু স্ত্রী রূপে গ্রহণ করতে পারছি না। মনে হচ্ছে ওর জায়গা ঠিক এখানে নয়, অন্য কোথাও। আমার স্ত্রী হবে অন্য কেউ, অন্য একটা চেহারা থাকবে সেখানে, অন্য একটা মানুষ হবে সে, যার নিষ্পাপ চেহারা আমাকে মুগ্ধ করবে, যে হবে নদীর মতো শান্ত, নীরব, কিন্তু তার নীরবতা অনেক কথা বলবে, যার কথায় প্রাচুর্যতা ঐশ্বর্যের অহংকার থাকবে না। মুন্নি আদরের ভাইপোকে তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করে মনে হলো আয়েশাকে পছন্দ না হওয়ার কারণটা হয়তো তিনি আগে থেকেই জানেন, শুধু এতদিন না জানার ভান করেছিলেন। তাই রক্তিমের বিয়ে ভাঙার কথায় খুব বেশি অবাক হননি, বরং বিয়েতে রাজি হওয়াটাই ছিল বিস্ময়কর। তবে রক্তিমের কথায় রেগে গেলেন। উঠে গিয়ে নিজের ফোনটা নিয়ে আবারও ফিরে এলেন। রক্তিমের সামনে ফোনটা মেলে ধরে জিজ্ঞেস করলো, আয়েশাকে অপছন্দ করার কারণ কি তবে এটা? রক্তিম ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে ফোনটা কেড়ে নিয়ে ছবিটা দেখল মনোযোগ দিয়ে। তারপর নিজের নাম্বারের ছবিটা সেন্ড করে হেসে ফেলল। বলল, এই ছবিটা তো বাকি ছবিগুলোর সঙ্গে ছিল না, তুমি ইচ্ছে করে দাওনি তাই না? মুন্নি নিজের ফোনটা রক্তিমের হাত থেকে নিয়ে বলল, ছবিগুলো আগে আমিই দেখেছিলাম, তখনই মনে হয়েছিল কিছু একটা ঘাপলা আছে। আর এই ছবিগুলো সবার কাছে গেলে কি ভালো হতো, কেউ দেখার আগে এগুলো ডিলিট করেছি। শুধু আমার কাছে একটা রেখেছিলাম, যেন প্রয়োজনে কাজে আসে। মেয়েটার সম্পর্কে তুই কিছুই জানিস না আব্বা। এই মেয়েকে তোর বাবা কখনোই বউ করে ঘরে তুলবে না, আমিও মেনে নিতে পারবো না। রক্তিমের চেহারা কঠিন হয়ে গেল, মুখ থেকে হাসিটা সরে গেল। ফুপের অ্যানিভার্সারির রাতে তোলা ছবি, যদিও তারা গ্রুপ ফটো তুলেছে, কিন্তু ক্যামেরাম্যান হয়তো কোনো এক সময় ক্যান্ডিড তুলে ফেলেছে। রানিয়া, জয়ী, নুরা, নৈরিতা, পাভেল অনেক রিজবি ছিল। সে দাঁড়িয়েছিল নৈরিতার পেছনে। ছবি তোলার ফাঁকে একবার নৈরিতা ঘাড় ঘুরে পেছনে তার দিকে তাকালে সেও চোখ নামিয়ে নৈরিতার দিকে চেয়েছিল। আর সেই মুহূর্তটাই ক্যামেরায় বন্দি করে সিঙ্গেল শট নেয়। এই ছবি দেখেই ফুপি ভেবেছে নৈরিতার সঙ্গে তার সম্পর্ক আছে। মুন্নি বলে চলেছে, কোনো ভালো পরিবারের ছেলে কখনোই এই মেয়েকে বউ করে ঘরে তুলবে না বলে মুন্নি আজে বাজে অনেক কথা বলতে লাগলো। রক্তিম রেগে থমকে উঠল। পপি, তুমি কি সবগুলো ছবি দেখেছিলে? তোমার ক্যামেরাম্যান ইচ্ছে করে অথবা ভুল করে সিঙ্গেল কাপল ভেবে ছবিগুলো তুলে ফেলেছে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
আমি শুধু জানি আয়েশার সঙ্গে সম্পর্কটা ভবিষ্যতে ওয়ার্কআউট করবে না, তাই ভবিষ্যতে যে ডিসিশনটা নিতে হবে সেটা আজই নিচ্ছি। তাছাড়া ওর সঙ্গে আংটি বদল হয়েছে, বিয়ে হয়ে যায়নি যে সেটা এখন ভাঙা যাবে না। মনি থমথমে গলায় বলল, আয়েশার সঙ্গে এখন বিয়েটা ভেঙে দেওয়া সম্ভব না। তোর সম্মতিতেই বিয়ের কথা এগিয়েছে। বিয়ের কথা শুনে তখন এক বাক্যে রাজি হয়ে গেছিস, তখন কেন নিষেধ করলি না? বিয়েটা ভেঙে দিলে আয়েশার পরিবার কতটা অসম্মানিত হবে জানিস? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজে কতটা অপমানিত হতে হয়। অনেক মেয়ে তো সুইসাইড অ্যাটেম্পটও নেয়, কারণ বিয়ে ভাঙা মেয়ের ভালো কোনো পরিবারের থেকে বিয়ের প্রস্তাব আসে না। এত মানুষের উপস্থিতিতে তোর এঙ্গেজমেন্ট হয়েছে, সবাই জানে তোদের বিয়ে এ মাসেই হবে। পপি, এটা একবিংশ শতাব্দী, এখন আর বিয়ে ভাঙার জন্য সুইসাইড করে না। আজকাল তো ডিভোর্স, ব্রেকআপের পর মানুষ সেলিব্রেশন করে। তুমি কথা বলো আয়েশার পরিবারের সঙ্গে। আমার পক্ষে সম্ভব হবে না। তোর বাপকে বল, অপমানিত হতে মন চাইলে, জেলের মোটা চালের ভাত খেতে চাইলে যেন আয়েশার বাবার সঙ্গে কথা বলে বিয়ে ভেঙে দেয়। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? যা সত্য তাই বলছি। বড় লোকরা তাদের অপমান সহজে হজম করে না। ওরা যে এত ধনী সেটা আগে বলনি কেন আমাকে? ওর এই বড়লোক আত্মীয় স্বজন, নামি দামি লোকদের সঙ্গে উঠা বসা, নিজেকে ব্যান্ডের মোড়কে সাজিয়ে রাখা, এগুলি ওকে অপছন্দের মূল কারণ। তোর বাবা মাকে বলেছি, আবার তোকেও আলাদা করে জানাতে হবে তা তো জানা ছিল না। আয়েশা যেমন, সে তো তেমনভাবেই নিজেকে উপস্থাপন করবে, নয় কি? রক্তিম উঠে দাঁড়িয়ে বলল, আমি গেলাম, তুমি দেখো যদি আমার জন্য কিছু করতে পারো। মনির ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিচেনে সব গুছিয়ে রেখে সকালে এসে শুধু থালা বাসন ধুয়ে দেবে। নিজের রুমে যেতে যেতে ভাবলো এবার ভাই ভাবির সঙ্গে কথা বলতে হবে। রক্তিমকে বলে লাভ নেই। রুমে এসে দেখেন শাকিল বিছানায় শুয়ে আছে। ভাই, আপনি তো মানুষ, লুচ্চা যন্ত্রপাতি সব ফাটিয়ে দিয়েছেন। সজীব কন্যার বাচ্চার বাপ হওয়ার চান্স নাই মনে হয়। আজাদের কথা শেষ হতেই মাথায় একটা গাঁটটা মারলো রক্তিম। চোখ গরম করে বলল, মেয়েদের সামনে এসব কী ধরনের কথা? আরে যা সত্য তাই তো কইলাম। মামুনার চোখ দুইটা দেখলে বুঝতেন বড় বড় দুইটা আন্ডার মতো ফুইলা গেছে। ওই জীবনে চোখ খুইলা চাইতে পারবো কিনা সন্দেহ আছে। এমন মায়ের খাইছে, দুই আখিতে তারার বাত্তি জ্বলছে। মৃন্ময় বলল, আরো বেশি মারা দরকার ছিল আজকালটাকে। হাত তো একটা ভেঙেই ফেলেছিস তোরা ছেলেরা লাথি মেরে। নোভা বলল, আজাদ রেগে গেল। খুব জ্বলতেছে তোর বদমাস্টার জন্য। জ্বলবে কেন? নরিতা বন্ধুদের নিয়ে আজ রেস্টুরেন্টে সেলিব্রেশন করতে এসেছে। সেদিন মামুনির মতো একটা লুচ্চা চরিত্রহীনের মুখোশ উন্মোচন ও শাস্তি নিশ্চিত করার খুশিতে, আর তাকে তার বন্ধুরা সর্বাত্মক সহযোগিতা ও সাপোর্ট করেছে। তবে যে মানুষটা তাকে বাঁচাতে নিজ থেকে এগিয়ে এসেছে সেই মানুষটার প্রতি সে চিরকৃতজ্ঞ থাকবে। তাই আজ রক্তিমকেও ইনভাইট করেছে, যে এগিয়ে না এলে নরিতার সঙ্গে কি হতো বা সে কী করতো তা ভেবেই গা শিউরে ওঠে। মৃন্ময় অনেকক্ষণ থেকে খেয়াল করেছে নরিতা আর রক্তিম একটু পর পর একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে। বাকিদের দেখে বোঝা যাচ্ছে তারাও কিছু জানে এদের ব্যাপারে, শুধু সেই অজ্ঞ এখানে। মৃন্ময় উঠে দাঁড়িয়ে বলল, তোরা কি আরো কিছুক্ষণ বসবি? আমি আসছি, তাহলে আমার একটু কাজ আছে। বলে রক্তিমের দিকে হাত বাড়িয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমাদের সময় দিয়েছেন আর আমার বন্ধুর জন্য যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করতে হয় আমার জানা নেই। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এর যথাযথ প্রতিদান দেবেন আপনাকে। আজ আসছি, আবার দেখা হবে তাহলে। রক্তিম হেসে মৃন্ময়ের কাছে এসে জড়িয়ে ধরে বলল, এই যে বড় ভাই ডেকেছ, এখন আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। এটা আমার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসেবে নোংরা আবর্জনা পরিষ্কার করা। আজাদ উঠে দাঁড়িয়ে বলল, ও বড় ভাই, আমিও তোদের সঙ্গে আছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ছোট ভাইকে স্মরণ কর, জান লাগিয়ে দেব। মৃন্ময় বলল। মৃন্ময় বেরিয়ে গেলে নোভা আজাদকে ইশারা করলো। আমরা উঠি তাহলে।
তরুণা ব্যাগটা হাতে নিয়ে বলল, আমিও যাব, আমাকে একটু এগিয়ে দে। ভাইয়া, আমার বান্ধবীকে একটু কষ্ট করে এগিয়ে দেবেন প্লিজ। একে একে সবাই বিদায় নিয়ে চলে গেল। নরিতা হাসি মুখে বন্ধুদের চলে যেতে দেখলো। ওরা বেরিয়ে গেলে ফিরে সোজা হয়ে বসলো। রক্তিমের দিকে চেয়ে দেখলো তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সে চোখ নামিয়ে হাতের আঙ্গুল নখ খুঁটে খুঁটে দেখতে লাগলো, যেন এই হাতটা নতুন সংযুক্ত হয়েছে তার শরীরে। এই মুহূর্তে এর চেয়ে জরুরি কাজ আর হতেই পারে না। যে এখনো কথা বলা দরকার, কিন্তু কি বলবে ভেবে পেল না। এমন সময় নরিতার ফোনে মেসেজ টোন বেজে উঠলো। মেসেজ ওপেন করে ভ্যাবাচাকা খেয়ে গেল। এই চামড়ি, তোর প্রেমিককে ধন্যবাদ জানা, আর যে কথা বলতে এসেছিস সেটা বল। মেসেজটা দেখে ইতস্তত করে রক্তিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।